বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে পরিবর্তনের প্রশ্নে বা সংস্কারের প্রশ্নে বিএনপি ও জামায়াত ইসলামী সহ দলগুলোর মধ্যে বড় রকমের ভিন্নমত বা পাল্টাপাল্টি অবস্থান রয়েছে। যদিও অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় ঐকমত্য কমিশন সংস্কারের প্রস্তাব নিয়ে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালাচ্ছে, কিন্তু তাতে ভিন্ন মত বা মতপার্থক্য দূর হওয়ার কোনো ইঙ্গিত এখনও পাওয়া যাচ্ছে না। আসলে দলগুলোর মতপার্থক্য কোথায়, কেন এবং ঐকমত্য প্রতিষ্ঠা করা কি আদৌ সম্ভব? এসব প্রশ্নে আজকের আলোচনা। আমার সঙ্গে রয়েছেন বিবিসি সাংবাদিক কাদির কল্লোল। কাদির, আপনাকে স্বাগত। আলোচনা শুরুর আগে বলে রাখি, বিবিসির সংবাদ এবং বিশ্লেষণ তাৎক্ষণিক পেতে যুক্ত হন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, এক্স বা টুইটার এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। কাদির, রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে সংস্কার কমিশনের প্রস্তাবের সঙ্গে দলগুলোর বিরোধ কোথায় কোথায়? আসলে সরকারের দিক থেকে কিন্তু 11টার মতো সংস্কার কমিশন করা হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে যে 6টি ক্ষেত্রে সংস্কারের কথা বলা হয়েছে, যেমন সংবিধান, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন, পুলিশ, এই 6টি সংস্কার কমিশন তাদের যে প্রতিবেদন দিয়েছে তার ভিত্তিতেই এই 6 সংস্কার কমিশনের প্রধানদের নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। সেই কমিশন এখন তাদের প্রস্তাবগুলো নিয়ে আলোচনা চালাচ্ছে। সেই আলোচনায় দেখা যাচ্ছে যে দলগুলো যে মতামত দিয়েছে তাতে ভিন্ন মত এসেছে। বিশেষ করে সংবিধানের মূলনীতি ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি সহ গুরুত্বপূর্ণ বা স্পর্শকাতর কিছু বিষয়ে ভিন্ন ভিন্ন মত, দলগুলোর পাল্টাপাল্টি অবস্থান এসেছে। যদি বলি আমি, এখন সক্রিয় দলগুলোর মধ্যে বড় দুটি দল বিএনপি এবং জামায়াত ইসলামী, তাদের কিছু ক্ষেত্রে পাল্টাপাল্টি অবস্থান দেখা গেছে। সংবিধানের মূলনীতির প্রশ্নে যদি বলি, সংস্কার কমিশন যে প্রস্তাব করেছে তারা বলেছে যে বাংলাদেশ একটি বহুত্ববাদী, বহু জাতি, বহু ধর্মী, বহু ভাষা ও বহু সংস্কৃতির দেশ, যেখানে সব সম্প্রদায়ের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা প্রয়োজন। সে কারণে তারা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে। এটা যে এখন যেটা আছে ধর্ম নিরপেক্ষতা, সেই ধর্ম নিরপেক্ষতাকে বাদ দিয়ে তারা বহুত্ববাদের কথা বলেছে। আর এই যে মূল নীতির বা এই প্রশ্নে যে পরিবর্তনের কথা বলেছে, এর পুরোটাতেই আপত্তি জানিয়েছে বিএনপি। তারা আগের অবস্থায় থাকতে চায় বা আগের অবস্থায় ফিরে যেতে চায়। তার মানে এখানে যেটা বিএনপির যেটা অবস্থান সেটা হচ্ছে কতটা আগে, মানে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে কিছু পরিবর্তন করা হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সময় যে 5ম সংশোধনীর মাধ্যমে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা, বিশ্বাস সহ সামাজিক ন্যায় বিচার বিভিন্ন বিষয় আনা হয়েছে, 4টি মূলনীতি আনা হয়েছিল। সেই জায়গায় তারা ফিরে যেতে চায়। আর জামায়াত ইসলামের পক্ষ থেকে তারা সংস্কার কমিশন যে প্রস্তাব করেছে তার সাথে পুরোপুরি একমত, কিন্তু একটা জায়গায় তারা শুধু বহুত্ববাদ এই শব্দটি তারা বাদ দিতে চায়। তারা সেখানে ওই সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা, বিশ্বাস এই বিষয়টা যুক্ত করার কথা বলছে। ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ, অর্থাৎ পঞ্চম সংশোধনীর এই অংশটুকু মূলনীতিতে তারা এইখানে রাখতে চাচ্ছে। অন্য দলগুলোর কথা যদি বলি, তাহলে বিএনপির সাথে যারা ঘনিষ্ঠ বা তার মিত্র যারা, সেই দলগুলো বিএনপিকে অনুসরণ করে তারা তাদের মতামত দিয়েছে। জামায়াতের সাথে ঘনিষ্ঠ ইসলামপন্থী কিছু দল জামায়াতকে অনুসরণ করে দিয়েছে। ফলে এই মূল বিষয়টাতেই একটা বিভক্তি দেখা যাচ্ছে দলগুলোর মধ্যে। আরও যেই বিষয়টি সাম্প্রতিক সময়ে আলোচনা রয়েছে, একটি বিষয় আরও যেই একাধিক বিষয়, যেমন প্রধানমন্ত্রীর মেয়াদের কথা, ক্ষমতার মধ্যে ভারসাম্য, সাংবিধানিক পদগুলোতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে সংসদের উচ্চকক্ষ তৈরির প্রক্রিয়া নিয়ে একটি আলোচনা রয়েছে। এই বিষয়ে দলগুলোর অবস্থান কেমন, কোন কোন জায়গায় তাদের ভিন্নতা রয়েছে এবং তারা সেগুলোকে কিভাবে ব্যাখ্যা করছে? প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার প্রশ্নে বড় যে বিষয়টা এসছে সংস্কার কমিশনের প্রস্তাবে, সেটা হচ্ছে যে এক ব্যক্তি, তিনি দলের প্রধান, সংসদ নেতা, প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সেখানে আপত্তি বিএনপির। তারা মনে করে এক ব্যক্তি 3টি ক্ষেত্রেই দায়িত্ব পালন করতে পারবেন। বিএনপির বক্তব্যটা হচ্ছে যে এটি রাজনৈতিক দলের সিদ্ধান্তের ব্যাপার। রাজনৈতিক দল
তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিয়ে করবে। এখানে সংস্কার বা পরিবর্তন আনার কোনো প্রয়োজন নেই। জামায়াতে ইসলামী মনে করে যে দলের প্রধান না থাকলেও সংসদ নেতাই প্রধানমন্ত্রী হতে পারেন। দলের প্রধানের ক্ষেত্রে তাদের একটু নমনীয় ভাব আছে। আর কিন্তু বামপন্থী কিছু দল যেমন গণতন্ত্র মঞ্চ, বিএনপির মিত্র জোট, কিন্তু তাদেরই কিছু কিছু দল তারা মনে করে যে এক ব্যক্তির 3টি পদে থাকার প্রয়োজন নেই। এই জায়গাটাতে প্রধানমন্ত্রী যিনি থাকবেন তিনি যেন সংসদ নেতা না হন, তিনি যেন দলের প্রধান না হন, এগুলো যেন আলাদা আলাদা ব্যক্তি হয়, তাহলে ক্ষমতার ভারসাম্যটা আসবে। এছাড়া প্রধানমন্ত্রীর বা সরকারের মেয়াদ 4 বছর করার একটা প্রস্তাব এসছে, এটা কোনো দলই মানতে রাজি না। এটা সব দলই একমত যে 5 বছর থাকা উচিত। আর যেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর জবাবদিহিতার প্রশ্নটা কিভাবে আসবে, নিশ্চিত করা যায়, সেখানে সংস্কার কমিশনের দিক থেকে জোরালো সেরকম কোনো প্রস্তাব নেই। কিন্তু দলগুলো বলছে যে এটা নিশ্চিত করার ব্যাপারে এখনই আছে যে মানে সংসদীয় দল যদি অনাস্থা আনে তাহলে প্রধানমন্ত্রী আর থাকতে পারেন না। ফলে সেখানেও মানে তাহলে তো সেই 70 অনুচ্ছেদের প্রশ্ন আসবে। সংবিধানে যে 70 অনুচ্ছেদ, নিজের দলের বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ কোনো সংসদ সদস্যের নেই, সেখানেও একটি প্রস্তাব রয়েছে। রাজনৈতিক দলগুলো সেই ব্যাপারে কি বলছে? তাহলে যেটা হচ্ছে যে 70 অনুচ্ছেদের ব্যাপারে যেটা আছে যে সংসদ সদস্যরা একেবারে হাত পা বাঁধা থাকে সংসদে, তারা দলের বিপক্ষে কোনো ভোট দিতে পারেন না। ফলে যে কোনো বিল এলেও হা না ভোট ছাড়া আর কোনো তাদের অবস্থান থাকে না। সেই জায়গাটাতে পরিবর্তনের কথা বলা হয়েছে। কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে বিএনপি, জামায়াত ইসলামী এবং জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের যে দল, নতুন দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, যারা মানে গণ অভ্যুত্থানের অংশীজন, তারা এই 3টি দলই কিন্তু এই বিষয়টাতে একটা অবস্থান তাদের একমত দেখা যাচ্ছে। সেটা হচ্ছে যে অর্থ বিল এবং সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট বা আস্থা ভোট, এই ক্ষেত্রে সংসদ সদস্যরা দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবেন না। ছোটোখাটো কিছু পরিবর্তন করা যেতে পারে। ফলে মূল জায়গাটাতে কিন্তু তারা পরিবর্তন চাইছে না। ছোটোখাটো কিছু দল মানে বামপন্থী কিছু দল বা ইসলামী দল এটার আবার পুরোটাই পরিবর্তন চাইছে। কিন্তু আসলে যাদের অবস্থানটা গুরুত্ব বহন করে তারা চাইছে না এখানে মূল জায়গাটাতে পরিবর্তন। আচ্ছা, আমরা 5ম সংশোধনীতে ফিরে যাওয়ার ব্যাপারে যে আলোচনা, সেই জায়গাটায় ছিলাম। যদি আমরা ঠিক ফিরে তাকাই, সংবিধান সংস্কার কমিশন যখন তাদের প্রস্তাবনা দেয়, তখন আমার এই কমিশনের যিনি প্রধান অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে কথা হয়েছিল এবং তিনি বলছিলেন যে রাষ্ট্রধর্ম প্রশ্নে যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে এবার যাদের সঙ্গে তারা আলোচনা করেছেন বা যারাই প্রস্তাবনা দিয়েছে, কেউই রাষ্ট্রধর্ম প্রশ্নে নতুন করে কোনো রকম ভাবনা উত্থাপন করেনি, অর্থাৎ কেউই এই বিষয়টিতে কোনো রকম বক্তব্য, ভাষ্য দেয়নি। এখন 5ম সংশোধনীতে যদি ফিরে যাওয়া হয়, রাষ্ট্রধর্ম সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে 8ম সংশোধনীর মাধ্যমে, সেক্ষেত্রে 5ম সংশোধনীতে ফিরে যাওয়ার প্রস্তাবের বেলায় 8ম সংশোধনীর এই রাষ্ট্রধর্মের প্রস্তাবটির ব্যাপারে দলগুলো কি বলছে? আসলে রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেয় এটা কোনো দলই, বাংলাদেশের বাস্তবতায় কোনো রাজনৈতিক দলই এটা চাইবে না এবং এটা বিপক্ষে কোনো দলই অবস্থান নেবে না, এটা বিএনপি বা যে দলই হোক। এমনকি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তারাও যে 72-এর সংবিধান ফিরিয়ে আনছে বলে যে সংশোধনী এনেছে, পঞ্চদশ সংশোধনী, তাতেও কিন্তু তারা রাষ্ট্রধর্ম ইসলাম এটা বাদ দেয়নি। ফলে এটা বাদ দেওয়ার মানে জায়গাটাতে যাবে না কোনো দলই। তবে বিএনপি যেটা বলেছে যে পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় বিএনপি এবং জামায়াত ইসলামী বলেছে 5ম সংশোধনী তাদের প্রতিষ্ঠাতার সময়ে মানে জিয়াউর রহমানের সময়ে যে সংশোধনী আনা হয়েছিল সেই সংশোধনীতে ফিরে যাওয়া, সেখানে রাষ্ট্রধর্ম ইসলাম নেই। তো বিএনপি নেতাদের বক্তব্য হচ্ছে যে তারা 5ম সংশোধনীতে ফিরে যেতে চাইছেন, কিন্তু 8ম সংশোধনীতে যে রাষ্ট্রধর্ম ইসলাম আছে সেটা তারা বাতিলের কথা বলছেন না। ফলে এই প্রশ্নটা তারা আসে না, এটাই তারা মনে করছেন। ফলে রাষ্ট্রধর্ম বহাল থাকছে, রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম। এখন এই জায়গাটায় জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব ছাত্রদের যে দল, নতুন দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির অবস্থান নিয়ে আলোচনা আসে। সংবিধান সংস্কারের প্রশ্নে যদি আমরা তাকাতে চাই, সেখানে দেখব যে নতুন সংবিধানের ব্যাপারে একটা রাজনৈতিক প্রত্যাশার কথা বা আকাঙ্ক্ষার কথা কিন্তু এনসিপি বলছে। অন্যদিকে বিএনপি স্পষ্ট করে বলছে তারা কোনো নতুন সংবিধানের পক্ষে নয়। একদিকে এনসিপি গণপরিষদ নির্বাচন চায়, বিএনপি বলছে গণপরিষদের কোনো বাস্তবতা নেই। ফলে এনসিপির সাথে বিএনপি সহ বিভিন্ন দলের মত পার্থক্যগুলো ঠিক কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? আসলে সংবিধানের মূলনীতি নিয়ে যে সংস্কার কমিশন যে
প্রস্তাব দিয়েছে, তার যে বিরুদ্ধে বা ভিন্নমত পোষণ করছে বিএনপি, সেখানে কিন্তু এনসিপি তারা সংস্কার কমিশনের সেই যে প্রস্তাব, সেই প্রস্তাবের পক্ষেই আছে। তারা মানে সংবিধান সংস্কারের প্রশ্নে যে মতামতগুলো এসছে সেগুলোতে এনসিপি বেশিরভাগ ক্ষেত্রেই একমত পোষণ করেছে। কিন্তু এনসিপির মূল যে জায়গাটা, যেটা আপনিও বলছিলেন, যে সংবিধান সংশোধনের প্রশ্ন, মানে নতুন সংবিধান তারা চায়, নতুন সংবিধানের জন্য তারা গণপরিষদ ভোট চায়, যে গণপরিষদ এসে এই সংবিধান বাতিল করে নতুন সংবিধান দেবে। গণপরিষদ এবং তাদের যেটা অবস্থান সেটা হচ্ছে গণপরিষদ এবং সংসদ নির্বাচন একসাথে হবে, গণপরিষদ নতুন সংবিধান দিয়ে তারাই আবার সংসদ হিসাবে একই নির্বাচনের মধ্য দিয়েই, একই ভোটের মধ্য দিয়ে দুটি নির্বাচন অনুষ্ঠিত হবে, গণপরিষদ এবং তারপরে সেই প্রতিনিধিরাই সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। মানে ভোট একটাই, প্রথমে গণপরিষদ নাম হবে, তারা সংবিধান বাতিল করে নতুন সংবিধান করে তারপর সংসদে যাবে। কিন্তু বিএনপি সহ বেশিরভাগ দল তারা এটার পক্ষে নয়, যে কারণে মানে এই জায়গাটাতেই এনসিপির সাথে অন্য দলগুলোর মানে মতের ভিন্নতা বা মতের পার্থক্যটা বড় ধরনের। তারা এটাকে একটা বড় ইস্যু হিসেবে সামনে আনতে চাইছে, কিন্তু অন্য দলগুলো এটাকে গুরুত্ব দিতে চাইছে না, বিশেষ করে বিএনপি। তাহলে কাদির, এনসিপির সঙ্গে যদি অন্যান্য দলগুলো নিজেদের মধ্যে যেসব মতপার্থক্য রয়েছে, অনেকগুলো মৌলিক প্রশ্নে মতপার্থক্য রয়েছে এবং গুরুত্বপূর্ণ সাংবিধানিক বা রাষ্ট্রীয় কাঠামোর প্রশ্নে মতপার্থক্য রয়েছে, এর মধ্যে ঐকমত্য কি সম্ভব? খুবই কঠিন। এটা রাজনীতিকরাও মনে করেন যে এটা খুবই কঠিন। কারণটা হচ্ছে যে মূল যে বিষয়গুলো, মূল যে স্পর্শকাতর বিষয়গুলো যেগুলোতে পরিবর্তন আনা দরকার, যেমন প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা, দলগুলোর মধ্যে গণতন্ত্র, সংসদের কমিটিগুলোর কার্যক্রম নিয়ে ব্যবস্থা, তারপরে সংসদে উচ্চকক্ষ নিম্নকক্ষ দুই ধরনের প্রস্তাব এসেছে। সেখানে উচ্চকক্ষে বলা হচ্ছে যে উচ্চকক্ষের মানে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা কিভাবে নির্বাচিত হয়ে আসবেন, এগুলো নিয়ে মত পার্থক্য। তো এই বিষয়গুলোতে দ্বিমত আছে, ভিন্ন মত আছে দলগুলোর মধ্যে, বিশেষ করে যাদের বক্তব্যটা গুরুত্ব বহন করে যে বড় দলগুলোর, তাদের মধ্যেই মতভিন্নতা আছে। ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিতে যাদের অবস্থান দৃঢ়। ফলে যেমন আমি গণতন্ত্র মঞ্চের একজন নেতার সাথে কথা বলছিলাম, মাহমুদুর রহমান মান্না, তিনি বলছেন যে মূল জায়গাগুলোতে ঐক্যমত্যে আসা খুব কঠিন, এটা খুব চ্যালেঞ্জ হবে। এখন সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে জাতীয় ঐকমত্য কমিশন তারা একটা আলোচনা চালাচ্ছে, কিন্তু কতটা সম্ভব হবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। সেরকম কোনো ইঙ্গিতও কিন্তু পাওয়া যাচ্ছে না দলগুলোর যে আলোচনা চালাচ্ছে তা থেকে। তাহলে ঐকমত্য অন্তত যদি ন্যূনতম ঐকমত্যের জায়গায় পৌঁছানো না যায় মৌলিক প্রশ্নগুলোতে, সেক্ষেত্রে নির্বাচনের দিকে বা রাজনৈতিক যে পরিমণ্ডল, সেই জায়গাটায় রাজনৈতিক তৎপরতার গতিপথ আসলে কোন দিকে থাকবে? আসলে যেটা হচ্ছে যে দুটো বিষয়, একটা হচ্ছে সংস্কার আর একটা হচ্ছে নির্বাচন। বিএনপি সহ বেশিরভাগ দল বলছে যে তারা নির্বাচনের জন্য ন্যূনতম সংস্কার করে বাকি সংস্কার যেগুলো ঐকমত্য হবে সেটা পরে নির্বাচিত সরকার এসে করবে, একটা দ্রুত নির্বাচন দেওয়া, একটা রোড ম্যাপ তারা চাইছে। সে ব্যাপারে তো আবার এনসিপি যারা নেতা রয়েছেন তাদের একরকম সংশয় রয়েছে। তারা বলেছেন কোথাও যে নির্বাচিত সরকার এসে যে এইসব সংস্কার করবে সে ব্যাপারে তার খুব আস্থাশীল নন। এনসিপি শুধু নয়, মানে যারা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে যেমন বিএনপি, তারা এই জায়গাটাতে শক্ত অবস্থান যে নির্বাচিত সরকার এসে বাকি সংস্কারগুলো করবে। কিন্তু অন্য দলগুলোর একটা সংশয় আছে যে আসলে নির্বাচিত হয়ে এসে সরকার করবে কিনা। কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের আলী রিয়াজের সঙ্গে আমি কথা বলছিলাম, তিনি যেটা বলছেন যে তারা চেষ্টা করছেন, যে আলোচনাটা চলছে মে মাসের মধ্যে, মের দ্বিতীয় সপ্তাহের মধ্যে প্রাথমিক আলোচনাটা শেষ করে সেখানে একটা ঐকমত্য যে জায়গাগুলোতে হলো সেটার একটা চিহ্নিত করে সেটা এবং যেগুলো দ্বিমত আছে একটা চার্টার তৈরি করা, একটা জুলাই চার্টার তারা তৈরি করা, যেটার মাধ্যমে যেটা প্রকাশ করা এবং একটা আইনি ভিত্তি দেওয়া যায় কিনা সেটা একটা আলোচনা তাদের মধ্যে আছে, একটা নিশ্চিত করা, একটা সীমা রাখা। যে রিয়াজ আইনি ভিত্তি দেওয়ার কথা যে জায়গা থেকে বলছেন, তারা কি এটাকে একটা অর্থাৎ পরবর্তী সরকারের উপর একটা বাধ্যবাধকতা বা একটা আইনি বাধ্যবাধকতার মধ্যে রাখতে চাইছে, এক ধরনের চাপ যেন থাকে। আইনি বাধ্যবাধকতা মানে আনা যাবে কিনা সেটা তারা আলোচনা করে দেখছেন, মানে সেটা তাদের একটা চিন্তায় আছে সেটা। কিন্তু আসলে যেটা হচ্ছে যে
কতটা সম্ভব হবে নির্বাচিত সরকার এসে সেটা কতটা বাস্তবায়ন করবেন সেটা নিয়েও একটা সন্দেহ থেকেই যায় আর কি। আচ্ছা, এবং যেহেতু মেয়ের মাঝামাঝি সময়ের কথা বলেছেন, হাতে মাসখানেক বা তার চেয়ে কিছু বেশি সময় রয়েছে, দেখা যাক এই সময়ের মধ্যে কতখানি ঐকমত্যে রাজনৈতিক দলগুলো পৌঁছতে পারে। কাজে অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা যুক্ত ছিলেন, আজকের আলোচনা এখানেই শেষ করছি। আবার বলে রাখি, বিবিসি বাংলার সংবাদ এবং বিশ্লেষণ পেতে যুক্ত থাকুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, এক্স বা টুইটার এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। এছাড়া চোখ রাখুন বিবিসি বাংলার ওয়েবসাইটে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। মৃত্যুই জীবনের একমাত্র নিশ্চিত সত্য, তবু এটি রহস্যে ঘেরা এবং একে ঘিরে উত্তরের চেয়ে প্রশ্নই বেশি। এর একটি উদাহরণ হলো মৃত্যুর পর আমাদের মস্তিষ্কে যা হয়। কয়েক বছর আগেও এ বিষয় নিয়ে তেমন কোনো বৈজ্ঞানিক গবেষণা ছিল না, কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে। সাম্প্রতিক গবেষণাগুলো আমাদের প্রচলিত বিশ্বাসের চেয়ে ভিন্ন কিছু দেখাচ্ছে। এমনকি বিখ্যাত নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স বা প্রায় মৃত্যু অভিজ্ঞতা সম্পর্কেও আরও যৌক্তিক ব্যাখ্যার পথ খুলে দিচ্ছে। এই গবেষণা ক্ষেত্রটি নতুন মাত্রা পেয়েছে নিউরোসায়েন্টিস্ট জিমো বর্জিগিনের কাজের মাধ্যমে। তিনি বলেছেন, যখন তিনি ল্যাবে ইঁদুর নিয়ে পরীক্ষা চালাচ্ছিলেন তখন তিনি এই বিষয়ে আগ্রহী হন অনেকটা দুর্ঘটনাবশতই। গবেষণার সময় দুটি ইঁদুর মারা যায় এবং তিনি দেখেন মৃত্যুর মুহূর্তে একটি ইঁদুরের শরীরে প্রচুর পরিমাণে সেরোটোনিন নিঃসৃত হয়। সেরোটোনিন হলো এমন এক ধরনের নিউরোট্রান্সমিটার যা মানুষের ভালো লাগার অনুভূতির সাথে জড়িত। এটি অধ্যাপক জিমোর কৌতূহল বাড়ায় এবং তিনি এই প্রক্রিয়াটি গভীরভাবে বিশ্লেষণ করার সিদ্ধান্ত নেন। 2013 সালে তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত ইঁদুরদের উপর নতুন কিছু গবেষণার ফল প্রকাশ করেন। এ ধরনের পরিস্থিতিতে যখন হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায়, রক্ত সঞ্চালন থেমে যায় এবং শরীরের কোষগুলোর কাছে আর অক্সিজেন ও পুষ্টি পৌঁছায় না, ফলে কোষগুলো মারা যেতে থাকে। টিস্যু ও অঙ্গপ্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয় এবং শেষ পর্যন্ত পুরোপুরি নিস্তেজ হয়ে পড়ে। কিন্তু হৃৎপিণ্ড বন্ধ হওয়া থেকে শুরু করে মস্তিষ্কের কোষে অক্সিজেনের অভাবে মারা যাওয়ার আগ পর্যন্ত যে সময় থাকে, তখন কি ঘটে? অধ্যাপক জিমোর গবেষণায় দেখা গেছে এ সময় নিউরোট্রান্সমিটারের তীব্র কার্যকলাপ ঘটে, যা মস্তিষ্কের যোগাযোগের জন্য দায়ী। ল্যাবে ইঁদুরদের ক্ষেত্রে সেরোটোনিনের মাত্রা 60% বৃদ্ধি পায়। ডোপামিন, যা আরেকটি ইলেকট্রোট্রান্সমিটার এবং ভালো লাগার অনুভূতির সঙ্গে সম্পৃক্ত, সেটির মাত্রাও 40 থেকে 60 গুণ পর্যন্ত বেড়ে যায়। নিউরোসায়েন্টিস্টদের মতে জীবিত অবস্থাতেও এত বেশি মাত্রায় এই রাসায়নিক হওয়ার কয়েক সেকেন্ড পর বিজ্ঞানীরা দেখেন তাদের মস্তিষ্কে গামা ওয়েভের মাত্রা বেড়ে যায়। গামা ওয়েভ হলো সবচেয়ে দ্রুত গতিশীল মস্তিষ্ক তরঙ্গ, যা তথ্য ও স্মৃতি প্রক্রিয়াকরণের সঙ্গে জড়িত। ইঁদুরের ক্ষেত্রে যেখানে মস্তিষ্কের কার্যকলাপ পুরো ব্রেইন জুড়ে বিস্তৃত ছিল, মানুষের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু অংশে এই কার্যকলাপ বেশি সক্রিয় হয়। এর মধ্যে অন্যতম হল টেম্পোরো পারিয়েটো অক্সিপিটাল জংশন, যা স্নায়ুতন্ত্রের 3টি গুরুত্বপূর্ণ অংশের সংযোগস্থল। অধ্যাপক জিমোর মতে এই অংশটি অনুভূতি গ্রহণ, ইন্দ্রের কাজ, চেতনা, স্বপ্ন এবং দৃশ্যমান বিভ্রম বা ভিজুয়াল হ্যালুসিনেশনের সাথে সংযুক্ত। কিছু গবেষণায় এটি সহানুভূতি অর্থাৎ এমপ্যাথি বা অন্যের অবস্থান বুঝতে পারার ক্ষমতার সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করা হয়েছে। অন্য একটি গুরুত্বপূর্ণ অংশ হল ওয়ার্নিকেল এরিয়া। এটি কানের কাছাকাছি অবস্থিত এবং ভাষা, কথা বলা, শোনা এবং স্মৃতি গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এখানে কিছু বিষয় মনে রাখা দরকার। প্রথমত, এটি একটি প্রাথমিক গবেষণা যেখানে মাত্র 4 জন অংশগ্রহণকারী ছিলেন। এই প্রাথমিক পর্যবেক্ষণগুলো বিজ্ঞানীদের আরও বিস্তৃত ও গভীর গবেষণা চালানোর সুযোগ করে দেবে, যেখানে বেশি সংখ্যক স্বেচ্ছাসেবকের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। ফলে এই বিষয়ের উপর আমাদের বোঝাপড়াও আরও উন্নত হবে। দ্বিতীয়ত, মৃত্যুর সময় সবার মস্তিষ্কে এমন মাত্রা সক্রিয়তা দেখা যায় না। এই গবেষণায় মাত্র 4 জনের মধ্যে 2 জনের ক্ষেত্রে এটি লক্ষ্য করা গেছে। কিন্তু এই আবিষ্কার আরেকটি রহস্যজনক ঘটনার সঙ্গে সম্পৃক্ত, মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতা বা নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স। আপনি সম্ভবত এমন গল্প শুনেছেন যেখানে কেউ হৃদযন্ত্রের কাজ বন্ধ হয়ে যাওয়ার পর পুনরায় জীবিত হয়ে উঠেছেন। তাদের মধ্যে অনেকেই জানান হৃদস্পন্দন বন্ধ থাকার সময় তারা একাধিক অদ্ভুত অনুভূতির অভিজ্ঞতা লাভ করেছে। কেউ কেউ বলেন তারা ফার্স্ট এইড দলের কণ্ঠস্বর শুনতে পেয়েছিলেন। আবার অনেকে অনুভব করেন যেন তারা নিজেদের দেহের বাইরে চলে গেছেন এবং উপর থেকে পুরো দৃশ্যটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছেন। আবার কেউ কেউ বলেন তারা একটি সুড়ঙ্গের শেষে আলো দেখতে পান যখন তারা নিজের জীবনের বিভিন্ন স্মৃতি দেখতে থাকেন। আন্তর্জাতিক জরিপ অনুযায়ী মৃত্যুর কাছাকাছি পৌঁছে যাওয়া ব্যক্তিদের প্রায় 20% মধ্যে এই ধরনের অভিজ্ঞতা ঘটে। কিন্তু মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষণায় শনাক্ত হওয়া হাইপার অ্যাক্টিভ ব্রেইন কি এই ঘটনাগুলোর ব্যাখ্যা দিতে পারবে? অধ্যাপক জিমো মনে করেন পারবে।
তার মতে এই দেহত্যাগী অভিজ্ঞতা বা আউট অফ বডি এক্সপেরিয়েন্স আসলে মানুষের মস্তিষ্কের মধ্যেই ঘটে। তিনি গবেষণায় অংশ নেয়া 2 রোগীর মস্তিষ্কে যা ঘটেছিল সেদিকে ইঙ্গিত করেন। মস্তিষ্কের দৃষ্টিশক্তি ও স্মৃতির সঙ্গে সম্পর্কিত অংশগুলো অত্যন্ত সক্রিয় হয়েছিল, যা থিওরিটিক্যালি বা তাত্ত্বিকভাবে মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতার মতো দৃশ্যমান ও সংবেদনশীল অভিজ্ঞতা ব্যাখ্যা করতে পারে। তবে এই 2 ব্যক্তি সত্যিই এমন কিছু অনুভব করেছেন কিনা তা শতভাগ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়, কারণ তারা মারা গেছেন এবং তাদের শেষ মুহূর্তের অনুভূতি প্রকাশ করতে পারেননি। যদিও মৃত্যু নিয়ে গবেষণা এখনও চলছে, অধ্যাপক জিমো অনুমান করেন যে মস্তিষ্কের এই অতিরিক্ত সক্রিয়তা সম্ভবত অক্সিজেনের অভাবে টিকে থাকার জন্য একটি প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা হতে পারে। এটি কিছুটা এমন হতে পারে যেমন কিছু স্তন্যপায়ী প্রাণী শীতকালে খাবারের অভাবে বেঁচে থাকার জন্য তাদের শরীরকে গভীর নিদ্রায় বা হাইবারনেশন অবস্থায় নিয়ে যায়, অপ্রয়োজনীয় কাজগুলো বাদ দিয়ে শুধুমাত্র জীবনের জন্য প্রয়োজনীয় কার্যক্রমে মনোযোগ দেয়। এই গবেষণার ক্ষেত্রে ইঁদুর এবং মানুষ মৃত্যুর মুহূর্তে অক্সিজেনের অভাবে বেঁচে থাকার চেষ্টা করছে। এটা এমন যে তাদের মস্তিষ্ক সকল অপ্রয়োজনীয় কার্যক্রম বন্ধ করে দিয়েছে এবং শুধুমাত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো সচল রেখেছে, যা তাদের বেঁচে থাকার জন্য জরুরি। অধ্যাপক জিমোর গবেষণায় উল্লেখিত মস্তিষ্কের কার্যকলাপ তাদের বেঁচে থাকার ক্ষেত্রে কিভাবে অবদান রাখছে তা এখনও স্পষ্ট নয়, তবে এটি একটি ভবিষ্যৎ সম্ভাবনা খুলে দেয়। কিভাবে একটি মৃতপ্রায় মস্তিষ্ককে পুনরুজ্জীবিত করা সম্ভব হতে পারে। এটি হয়তো বিজ্ঞান কল্পকাহিনীর মতো শোনাতে পারে বা ফ্র্যাঙ্কেনস্টাইনের বইয়ের একটি অধ্যায় হতে পারে, কিন্তু কিছু বিজ্ঞানী এই সম্ভাবনার কথা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না। যেমন ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা 4 ঘন্টা একটি মৃত শূকরের মধ্যে রক্ত সঞ্চালন করে কিছু মস্তিষ্ক কোষের কার্যকলাপ পুনরুদ্ধার করতে সক্ষম হন। দুঃখজনকভাবে এখনও স্নায়ুতন্ত্রের বৈদ্যুতিক কার্যকলাপ পুনরুদ্ধার করা সম্ভব হয়নি, যা অনুভূতি এবং চেতনার সঙ্গে সম্পৃক্ত। লেখকদের মতে যদিও এই অর্জন ছোট এবং প্রাথমিক, তবে এটি মস্তিষ্কের মৃত্যু যে সম্পূর্ণভাবে অপরিবর্তনীয় এ ধারণাকে চ্যালেঞ্জ করে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।